হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দোজ আর ওয়েলকাম নিউ টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর হ্যাঁ, একটু লাইকের সংখ্যাটা বাড়িয়ে দিও আর কমেন্টস করো। তোমাদের কমেন্টস করলে আমার মোটিভেশন বাড়ে, ভিডিও বানাতে ভালো লাগে। এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো চলো এখন ভিডিও শুরু করা যাক। কলেজের পেছনে একটা বড় বট গাছ আছে। তে যখন প্রথম এই কলেজে এসেছিল তখন শুনেছিল যে এই বট গাছে নাকি ভূত আছে, তাই ভয়ে কেউ সচরাচর এখানে যায় না। কিন্তু তের কাছে এই জায়গাটাই যেন কলেজের বেস্ট জায়গা হয়ে উঠেছিল। লাইব্রেরির পরে যদি কলেজের আর কোনো জায়গা তের পছন্দ ছিল সেটা হলো এই বট গাছটা। জিমিনের প্রথমে এখানে আসতে চাইতো না, লোকের আজগুবি কথাগুলো বিশ্বাস করতো। কিন্তু তের জোরাজোরিতে কলেজের অফ টাইমে প্রায়ই ওখানে গিয়ে বসতো। তারপর থেকে জিমিনের মনের ভয়টাও আস্তে আস্তে কেটে গিয়েছিল, আর ওখানে গেলেই তের সাথে খুনসুটিতে মেতে যেত। ক্লাসরুম থেকে বেরিয়ে তে সোজা সেই বট গাছটার নিচে গিয়ে বসলাম। আর জাঙ্গুক স্যারের কথায় তে খুব কষ্ট পেয়েছে। সরাসরি ওকে সেসব মেয়েদের সাথে তুলনা করেছে যারা কলেজ বাঙ্ক করে বাইরে বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ায়। ওর সম্বন্ধে কিছু না জেনেই এতগুলো কথা শুনিয়ে দিলেন না। চোখের পানিটা আর কন্ট্রোল করতে পারে না, তে কেঁদেই ফেললো। তে হঠাৎ কাঁধে কারো হাতে স্পর্শ পেয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখে জিমিন। সঙ্গে সঙ্গে চোখের জলটা মুছে ফেলতে জিমিন তখন তের পাশে বসে তের দিকে তাকিয়ে বলল, স্যারের কথা খুব কষ্ট পেয়েছিস তাই না রে? না না, সেরকম কিছুই না। কিছু না বললেই হলো? কেঁদে তো চোখ মুখ একবারে সব লাল করে ফেলেছিস। আচ্ছা, তুই আমাকে কিছু বলতে দিলি না কেন? উনি এতগুলো কথা তোকে শুনিয়ে দিলেন আর তুই চুপচাপ দাঁড়িয়ে সব শুনে এলি। জিমিন, এসব কথা এখন থাক না। থাকবে কেন? উনি তোকে কিছু বলতে না দিয়ে এতগুলো কথা তোকে শুনিয়ে দিল। জিমিন প্রায় চিৎকার করে কথাটা বলল। হ্যাঁ, কিন্তু উনি তো জানতেন না আমি অসুস্থ ছিলাম। জানতেন না, কিন্তু জানার চেষ্টাও তো করেনি। শুধু নিজের মনের কতগুলো উল্টোপাল্টা ভাবনা গল্প বানিয়ে তোর উপর চাপিয়ে দিল। মানছি উনি একটু বেশি হ্যান্ডসাম, তা বলে এভাবে তোকে অপমান করবে? আমি এটা কখনো মেনে নেব না। এক নিঃশ্বাসে কথাগুলো বলল জিমিন। জিমিনের কথাগুলো শুনে তে জিমিনের দিকে ভ্রু কুঁচকে তাকায়। জিমিনও বুঝতে পারে যে ও কি ঠিক কি বলেছে, তাই কথা ঘুরানোর জন্য আবার বলল, না মানে বলছিলাম যে স্যার একটু বেশি রুড ছিলেন তাই না রে? জিমিন আমতা করে কথাটা বলল। বুঝেছি, তুই আর শুধরাবি না। দেখতে তুই যেরকমটা ভাবছিস ওরকম কিছুই না। আমি কিন্তু স্যারের উপর ক্রাশ খাইনি। জিমিন কথাটা বলেই জিভে একটা কামড় দিয়ে তের দিকে তাকালো। তে তখন জিমিনের কাচুমুচু মুখটা দিয়ে তাকিয়ে বলল, আমি কখন বললাম যে তুই স্যারের উপর ক্রাশ খেয়েছিস? কথাটা বলেই তে জিমিনের কাচুমুচু মুখটার দিকে তাকালো। এখন জিমিন পড়েছে মহাবিপদে। এসেছিল তের মন ভালো করতে, কিন্তু এখন নিজের উল্টোপাল্টা কথার জন্য নিজে ফেসে গেছে। তাই জিমিন একটু মিনমিন করে বলল, না মানে দেখতে শুধু আমি না, কলেজে সব মেয়েরা ওনার উপর ক্রাশ খেয়েছে। মানছি উনি একটু বেশি রুড, কিন্তু ওনার পার্সোনালিটিটা এমন ক্রাশ খাওয়ার মতো। আমি কি করব? এই জিমিনের কথায় কিছু বলবে তার আগে জিমিন আবার বলল, দেখ তুই আবার জ্ঞান দিতে বসে যাস না যে উনি আমাদের টিচার হন, ওনাকে নিয়ে এসব ভাবা আমাদের উচিত নয়। তে জিমিনের কথা শুনে জিমিনের দিকে কটমট করে তাকালাম। জিমিন বুঝলো অবস্থা খারাপ, এবার তার আর রক্ষে নেই, তাই নিজেকে বাঁচাতে বলল, আমার না খুব খিদে পেয়েছে, চল না তে ক্যান্টিনে যাই। না আমার খিদে নেই, তুই যা। না আমি একা যাব না, তুই আমার সাথে যাবি। জিমিন, আমার ভালো লাগছে না, আমি যাব না। আমি কোনো কথা শুনতে চাই না, তোকে যেতে হবে আমার সাথে। কথাটা বলেই জিমিন প্রায় টেনে নিয়ে গেল থেকে। জাগো ক্লাসরুম থেকে বেরিয়ে সোজা টিচার্স রুমে গিয়ে রেজিস্টার খাতাটা রেখে নিজের চেয়ারে বসলাম। কিছুক্ষণ চোখ দুটো বন্ধ করে ক্লাসরুমের কথাগুলো ভাবলো। জিয়ন জাঙ্গুক, বয়স 28। এই তরুণ প্রফেসরটি কলেজে হাত ট্রব হয়ে দাঁড়িয়েছে। বাবা জিয়ন নামজন, একজন পলিটিক্যাল লিডার, আর মা জিয়ন জিন। জিন সারাক্ষণ বন্ধুদের সাথে ব্যস্ত থাকে। ছোট থেকেই মা বাবার কাছ থেকে সেরকম সময় পায়নি জাঙ্গুক। বড় হওয়ার সাথে সাথে একাকিত্বটা যেন আরো ঘিরে ধরেছিল তাকে। তারপর তার জীবনে এলো জেনি, ওর কাকাতো বোন। কাকা কাকিমার অ্যাক্সিডেন্টের পর নামজন মানে তার বাবা জেনিকে তাদের বাড়িতে নিয়ে আসে, আর তার সাথে আনেন সানা আন্টিকে জেনি দেখাশোনা করার জন্য। জেনি যখন ওদের বাড়িতে আসে তখন জেনির বয়স মাত্র 3 বছর। জেনিকে পেয়ে জাঙ্গুক যেন নিজের একাকিত্বের মাঝে একজন সাথী পেয়েছিল। মাঝে মাঝে তো এটা ভেবে জাঙ্গুক খুশি হয়ে যেত যে ওই পিচ্ছি মেয়েটার ভাইয়া হয়ে সে ওকে শাসন করবে।
আর সারা জেনির আন্টি হয়ে আসলো। জাঙ্গুককেও সে ভীষণ স্নেহ করত, কিন্তু মা বাবার চাহিদা কি অন্য কেউ পূরণ করতে পারে? তাই জাঙ্গুকও তার মা বাবার থেকে দূরে থাকতে থাকতে নিজেকে কেমন কঠোর আবরণে আবদ্ধ করে নিল। অনেকক্ষণ চেয়ারটায় মাথায় হাত দিয়ে বসে থাকার পর কি মনে করে জানলার কাছে উঠে গেল জাঙ্গুক। এখন আরও ক্লাস নেই, একেবারে 2:45 একটা ক্লাস আছে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তার চোখ পড়ে সেই বটগাছটার দিকে। দুজন মেয়ে বসে আছে। টিচার্স রুমে জানলা দিয়ে ওই বটগাছটা দেখা যায়। কলেজে প্রথম দিন থেকে ওই বটগাছটার ব্যাপারে অনেক কিছু শুনেছে জাঙ্গুক, আর সেই জন্যই যে এইদিকে কেউ আসে না এটাও এই 1 মাসে ভালোই বুঝতে পেরেছে। কিন্তু আজ ওখানে দুটি মেয়েকে দেখে অবাক হলো জাঙ্গুক। ভালো করে দেখার চেষ্টা করলো। দূর দেখে বোঝা না গেলেও মেয়ে দুটিকে বেশ চেনা চেনা লাগছে জাঙ্গুকের। কিছুক্ষণ ভালো করে দেখার পর জাঙ্গুক বুঝতে পারলো কিছুক্ষণ আগে যে মেয়েটিকে ও এত কথা শুনিয়েছে ওটা সেই মেয়েটি, আর সাথে তার বান্ধবী। দূর থেকে কি বলছে বোঝা না গেলেও মেয়েটি যে কাঁদছে ওটা বুঝতে পারলো। হয়তো ওর জন্যই এই চোখের জল। তারপর ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জাঙ্গুক আবারও চেয়ারে বসে ভাবতে থাকলো, হয়তো আমি একটু বেশি বলে ফেলেছি মেয়েটিকে। এতটা না বললেও চলতো। যতই হোক মেয়েটিকে একবার বলার সুযোগ দেওয়া উচিত ছিল আমার। এতটা রুড বিহেভ করা উচিত হয়নি। পরক্ষণে জাঙ্গুকের কি মনে হতে আবার মনে মনে বলে উঠল, না, মেয়েটি ভুল করেছে। এতদিন কলেজে আসেনি, ইম্পর্টেন্ট ক্লাসগুলো মিস করেছে, তারপর লেটে ক্লাসে এসেছে। আজ শুধু স্যারের জন্য ওকে স্পেয়ার করেছি, পরের দিন থেকে আর কোনো ক্ষমা করব না। জিমিন একটা রোলের শেষ অংশে কামড় দিতে দিতে দেখে বলল, এই যে দেখলি রোলটা খেলাম, এবার দেখবি পরের 2টো ক্লাস কেমন রিল্যাক্সে করি। আমি আর ক্লাস করব না। কেন? বাড়ি যাব, আজ আর ক্লাস করতে ইচ্ছে করছে না। একটু ক্লান্ত সুরে কথাটা বললো তে। এবার জিমিন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তের দিকে একটু ঝুঁকে বিস্ময়ের চোখ দুটো বড় বড় করে বলল, কি আমি ঠিক শুনছি তো? মানে মিস কিম টং যে কিনা তুমুল ঝড় বৃষ্টি বজ্রপাতেও কখনো কলেজ মিস করেনি, সে কিনা আজ কলেজে এসেও ক্লাস করবে না বলছে? জিমিন বেশ নাটকীয় ভঙ্গিতে কথাগুলো বলল। তুই কি যাবি না থাকবি? তে বেশ বিরক্তি নিয়ে কথাটা বলল, না না যাবো। তারপর তারা দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তে বাড়িতে এসে মায়ের সাথে দেখা করে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর সারাদিন তুমুল অলসতার সাথে কেটেছে ওর। রাতে ডিনার টেবিলে ডিনার করতে গিয়ে ওর মা জানায় কাল ওর নানু আসবেন। আসলে ওর নানু তার এক দূর সম্পর্কে বোনের বাড়িতে গিয়েছিলেন, কাল ফিরবেন। কথাটা শুনে তের মনটা খুব ভালো হয়ে যায়। রুমে এসে শরীরটা এড়িয়ে দিল বিছানায়। ক্লাসরুমের কথাগুলো মনে পড়তেই মনটা আবার খারাপ হয়ে গেল। স্যারের বলা কথাগুলো এখনো ওর কানে বাজছে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েতে পাহাড়ি রাস্তায় ছুটে যাচ্ছে একটি মেয়ে। তার পিছনে 5 থেকে 6 জন দৌড়াচ্ছে। একটা অন্ধকার গলি দেখতে পেয়ে মেয়েটি তার ভেতরে গিয়ে নিজেকে একটু আড়াল করলো। ভয়ে ঘেমে গেছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার, কিন্তু 2 হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরলো যাতে তার নিঃশ্বাসের শব্দটাও কেউ শুনতে না পায়। পিছনের লোকগুলো অন্ধকার গলির মুখে এসে এদিক ওদিক তাকাচ্ছে। ভয়ে নিজেকে আরো আড়াল করার চেষ্টা করছে মেয়েটা। লোকগুলো গলিটা পেরিয়ে আরো কিছুটা এগিয়ে গেলে গলিটা অপর প্রান্ত দিয়ে আস্তে আস্তে বেরিয়ে গেল মেয়েটা। হঠাৎ পিছন থেকে একটা ধারালো কিছুর আঘাত লাগলো মেয়েটার পায়ে। তাও দাঁড়ালো না মেয়েটি। দৌড়াতে দৌড়াতে একটা কটেজ দেখতে পেল। লুকিয়ে গেল কটেজের পেছনে বড় বড় গাছের আড়ালে। পা দিয়ে অনবরত রক্ত পড়ছে। হঠাৎ কেউ ওর মুখ চেপে ধরলো। ধরপড় করে বিছানা উঠে বসেতে। রুমের ফ্যানটা স্পিডেই ছিল, তাও ঘেমে পড়ানো জামাটা একেবারে ভিজে গেছে। আবার সেই একই স্বপ্ন। ভাবতে পারিনি তে এত বছর পর সেই স্বপ্নটা আবার দেখবে। খুব কম বয়স থেকে এই স্বপ্নটা প্রায় ওর ঘুমের মধ্যে এসে ওর মনে একটা অজানা ভয় জাগিয়ে দিয়ে যেত। তের মা ইউনজুন ওকে অনেকবার বুঝিয়েছেন যে স্বপ্ন স্বপ্নই হয়, এগুলো কখনোই বাস্তবে রূপ নেয় না। মায়ের কথায় তখনের মতো সম্মতি প্রকাশ করলেও বারবার একই স্বপ্নে কোথাও যেন একটা ভয় থেকেই যায় তের। কেন যেন মনে হতে থাকে স্বপ্নে মেয়েটি আসলে ও নিজেই। আর অনেকবার তো স্বপ্নে ও একটা অস্পষ্ট অভাব দেখেছে, কিন্তু কখনো বুঝতে পারেনি সে কে। তারপর তার মাথায় হাত দিয়ে চিন্তা করতে থাকে। হ্যাঁ, ও এই স্বপ্নটা খুব কম বয়স থেকে দেখছে, কিন্তু ভাববার বিষয় হলো গত 2 বছর থেকে এই স্বপ্নটা আসা বন্ধ ছিল। কিন্তু এত বছর পর হঠাৎ আবার কেন? তের এমন ভাবনার মাঝে হঠাৎ দরজার কারো ধাক্কাতে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো তে।
তো গাইজ আজকে এই পর্যন্তই। বলেছিলাম আমি এই পার্টটা একটু বড় করে দেবো, বাসায় একটা প্রবলেম থাকার জন্য এই পার্টটা বড় করে দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। আমি চেষ্টা করব পরের পর্বটা একটু বড় করে দেওয়ার, কিন্তু ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।